নমস্কার, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বাংলার স্বরধ্বনি প্রসঙ্গে। ধ্বনিবিজ্ঞানীরা ধ্বনির স্বরূপ অনুসারে ধ্বনিকে দুটো ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনি দুরকম, যার একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি মূলত সাতটি: অ, আ, ই, উ, এ, ও এবং এ। এখন দৃষ্টিভঙ্গি অনুসারে, উচ্চারণ রীতি অনুসারে এবং গঠন বৈচিত্র্য অনুসারে স্বরধ্বনিকে আমরা তিন ভাবে আলোচনা করতে পারি। প্রথমত আসি দৃষ্টিভঙ্গি অনুসারে। আমি লিখে দেখাচ্ছি বিষয়টাকে। এক হচ্ছে দৃষ্টিভঙ্গি অনুসারে। দৃষ্টিভঙ্গি অনুসারে কিভাবে আমরা স্বরধ্বনিকে ভাগ করতে পারি, দেখুন। আমরা তো মুখগহ্বরে জিহ্বা এবং ওষ্ঠ, এই যে দুটি অঙ্গ রয়েছে মুখমণ্ডলে, তার সাহায্যেই ধ্বনিগুলোকে মূলত উচ্চারণ করি। এখন এই জিহ্বার ওঠানামা অনুযায়ী, জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুযায়ী, ওষ্ঠের আকৃতি অনুযায়ী এবং ওষ্ঠের উন্মুক্তি অনুযায়ী এইভাবে আমরা স্বরধ্বনিকে ভাগ করে নিতে পারি। তাহলে দেখা যাক, প্রথম বিষয় আসি যে জিহ্বার ওঠানামা। জিহ্বার ওঠানামা অনুযায়ী আলোচনার সুবিধার্থে আমি স্বরধ্বনিগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। ই, এ, উ, ও, অ এবং আ। কিভাবে হয় আমি দেখাচ্ছি। দেখুন, এই যে দুটি স্বরধ্বনি আছে, ই এবং উ, এই দুটি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা সবচেয়ে উঁচুতে থাকে। সেই জন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা বলবো উচ্চ স্বরধ্বনি। বলবো যে উচ্চ স্বরধ্বনি। এই উচ্চ স্বরধ্বনি যেখানে উচ্চারণ হচ্ছে তার থেকে জিহ্বা একটু নিচে যখন অবস্থান করছে তখন এ এবং ও, এই দুটি স্বর উচ্চারণ হয়। অর্থাৎ এই দুটি স্বর যখন উচ্চারণ হয় তখন জিহ্বা একেবারে উঁচুতে নয়, তার থেকে একটু নিচে অবস্থান করে। সেজন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা বলবো উচ্চ মধ্য। উচ্চ মধ্য স্বরধ্বনি। আর এই যে ধ্বনিটি আছে, এই ধ্বনিটি উচ্চারণের সময় অর্থাৎ আ, এই ধ্বনিটি উচ্চারণ যখন হয় তখন জিহ্বা একেবারে নিচে অবস্থান করে। তাই এই ধ্বনিটিকে অর্থাৎ আ, এই স্বরধ্বনিটিকে আমরা বলবো নিম্ন স্বরধ্বনি। বাকি থাকলো এই দুটি, এ এবং অ, নিম্ন স্বরধ্বনি থেকে কিছুটা উঁচুতে আর উচ্চ স্বরধ্বনি থেকে কিছুটা নিচে। এই রকম অবস্থানে জিহ্বা যখন থাকে তখন আমরা
এ এবং অ এই দুটি স্বরধ্বনিকে উচ্চারণ করতে পারি। সেজন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা বলবো এ এবং অ, এই দুটি স্বরধ্বনিকে আমরা বলবো নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি। কেমন? তাহলে জিহ্বার ওঠানামা অনুযায়ী আমরা স্বরধ্বনিকে এইভাবে ভাগ করতে পারি। এইবার জিহ্বার অগ্রপশ্চাৎ গতি, জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুযায়ী কিভাবে আমরা স্বরধ্বনিকে ভাগ করব সেটা এবার একটু দেখুন। আমি নতুন করে আবার লিখে নিই, সুবিধেই হবে সবার। জিহ্বার অগ্রপশ্চাৎ গতি। গতি অনুসারে একইভাবে আমি স্বরধ্বনিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই যে ই, এ এবং এ, এই তিনটি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন এরা কিন্তু জিহ্বার অগ্রভাগে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার সামনের দিকে। তাহলে সেই জন্য এই তিনটি স্বরধ্বনিকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। এরা কি হয় না, জিহ্বার সামনের দিকে উচ্চারণ হয়। আর উ ও অ, এই যে তিনটি ধ্বনি রয়েছে, উ ও অ, এই তিনটি ধ্বনি যখন উচ্চারণ করি আমরা তখন জিহ্বার পেছন দিকে উচ্চারিত হয়। একটু পেছন দিকে, একটু আস্তে উচ্চারণ করুন, ঠিক বুঝতে পারবেন। ও, উ, দেখবেন একটু পেছন দিকে উচ্চারণ হচ্ছে। তার সেই জন্য আমরা নাম দিয়েছি পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি। আর এই যে আ, আ বলে যে স্বরধ্বনিটি আছে, এই স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা ঠিক সামনের দিকেও যাচ্ছে না, আবার পেছন দিকেও যাচ্ছে না, একটা কেন্দ্রে অবস্থান করছে। সেই জন্য এই স্বরধ্বনিটিকে আমরা নাম দিচ্ছি কি, কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি। কেমন? এই হচ্ছে জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুযায়ী। এবার আমরা আলোচনা করব ওষ্ঠের আকৃতি এবং ওষ্ঠের উন্মুক্তি। একইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে তিনটি স্বরধ্বনি আছে, এরা একভাবে উচ্চারণ হয় আর এরা আরেকভাবে উচ্চারিত হয়। ওষ্ঠের আকৃতি অনুসারে যখন আমরা ই, এ, এ এই তিনটি ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের এই যে ঠোঁট এখন পাশের দিকে সরে যায়, প্রসারিত হয়, কেমন, বা বিস্তৃত হয়। দেখুন আমি উচ্চারণ করছি ই, এ পরপর পাশে সরে যাচ্ছে, এ, কিন্তু এটা যখন উচ্চারণ করছি
উ, ও, অ, তখন ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে, গোলাকার হয়ে যাচ্ছে। তাই এই তিনটি স্বরধ্বনিকে আমরা বলবো প্রসারিত, প্রসারিত স্বরধ্বনি। যেহেতু এই তিনটি স্বর উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটো পাশের দিকে সরে যায়, এটা হচ্ছে ওষ্ঠের আকৃতি অনুসারে, ওষ্ঠের আকৃতি অনুযায়ী। আর এই তিনটি যখন উচ্চারণ করি আমরা উ, ও, অ, তখন আমাদের ঠোঁট দুটো ছোট হয়ে যায়, গোলাকার, কুঞ্চিত হয়। সেই জন্য এই তিনটিকে আমরা বলবো কুঞ্চিত স্বরধ্বনি। আর আ যখন উচ্চারণ করি তখন প্রসারিতও হয় না পুরোপুরি, আবার কুঞ্চিত হয় না। তাহলে কিরকম হয়? একটা মাঝামাঝি অবস্থান থাকে। সেজন্য এর আমরা নাম দিয়েছি কি? এর নাম দিয়েছি মধ্যস্থ। মধ্যস্থ স্বরধ্বনি। কেমন? তাহলে ওষ্ঠের আকৃতি অনুসারে আমরা এইভাবে স্বরধ্বনিকে ভাগ করতে পারি। এবার আমরা দেখব ওষ্ঠের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কিভাবে আমরা ভাগ করতে পারি। উন্মুক্তি মানে ঠোঁট দুটো কিভাবে খোলা থাকে। ওষ্ঠের উন্মুক্তি অনুসারে আমরা দেখব। এবার আমরা যখন ই বা উ, ই, উ এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট দুটো সবচেয়ে কম খোলা থাকে। সেজন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা কি বলবো? সংবৃত। বলবো সংবৃত স্বরধ্বনি। এ আর ও এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় সংবৃত স্বরধ্বনি উচ্চারণকালে আমাদের ঠোঁটটা যতটা খোলা থাকে তার থেকে একটু বেশি খোলা থাকবে। কি বললাম? এই সংবৃত যে স্বরধ্বনি তার থেকে যদি বেশি খোলা থাকে তখন আমরা এ এবং ও এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করতে পারবো। সেজন্য এই দুটি স্বরধ্বনিকে আমরা বলছি অর্ধ সংবৃত স্বরধ্বনি। আর আ স্বরধ্বনিটিকে যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখ পুরোপুরি খোলা থাকে, ঠোঁট দুটো পুরো উন্মুক্ত থাকে। সেজন্য এই স্বরধ্বনিকে আমরা বলছি বিবৃত স্বরধ্বনি। বাকি থাকলে এই দুটো এ এবং অ, এই যে দুটো স্বর যখন আমরা উচ্চারণ করব, এ এবং অ এই দুটি স্বরধ্বনি যখন উচ্চারণ করব তখন দেখুন এই অর্ধ সংবৃত যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটো যতটা খোলা ছিল তার থেকে একটু বেশি খোলা থাকবে, কিন্তু বিবৃত স্বরধ্বনি উচ্চারণকালে ঠোঁটটা যতটা খোলা ছিল তার থেকে কম থাকবে। অর্থাৎ এটির থেকে বিবৃত অপেক্ষা কম, কিন্তু অর্ধ সংবৃত অপেক্ষা বেশি। এই রকম অবস্থায় যখন ঠোঁটটা থাকছে তখন আমরা যে ধরনের স্বর দুটো উচ্চারণ করি এ এবং অ, তখন ওকে আমরা বলবো কি? অর্ধ বিবৃত স্বরধ্বনি। তাহলে দৃষ্টিভঙ্গি অনুসারে আমি স্বরধ্বনিকে এইভাবে ভাগ করে দেখালাম।
এবার দেখুন স্বরধ্বনিকে আমি গঠন অনুসারে ভাগ করে দেখাচ্ছি। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে গঠন অনুসারে কিরকম দেখুন। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই তো স্বরধ্বনিগুলো। এখানে দেখুন তো একটা মাত্র স্বর আছে, অ, আ, ই, উ, এ, ও। এই যে একটি মাত্র স্বর যখন উচ্চারণ করি আমরা, তখন তো আর দ্বিতীয় কোনো স্বর উচ্চারণ করি না। সেজন্য এই স্বরধ্বনিগুলোকে আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। শুধু তাই নয় বন্ধুরা, এই ধ্বনিগুলোকে আমরা কখনোই ভাঙতে পারবো না। এর মধ্যে আর নতুন কোনো ধ্বনি দেখাতে পারবো না। সেজন্য এটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এরা। কিন্তু এখানে দেখুন লিখেছি ওই, বলছি ওই, তাহলে কি কি পাই? ও এবং ই, হ্যাঁ কি না? তাহলে দুটো স্বর পেয়ে যাচ্ছি, সেজন্য এটা যৌগিক স্বরধ্বনি। আবার ও যখন বলছি তখন কি পাচ্ছি? বলছি ও। হ্যাঁ, তাহলে দেখুন এখানেও ঠিক সেই একইভাবে দুটি স্বর পাই, অতএব যৌগিক স্বরধ্বনি। তাহলে গঠন অনুসারে স্বরধ্বনিকে আমরা মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি এই দুভাগে ভাগ করে দেখাতে পারি। এরপরে উচ্চারণ অনুসারে দেখুন, 3 নম্বর হচ্ছে উচ্চারণ অনুসারে। উচ্চারণ অনুসারে দেখুন তো, আমরা বলছি অ, তারপরে বলছি আ। এবার ধরুন বলছি, এবার এইটা লেখার বেলা আমি একটু ডট ডট ব্যবহার করছি। কেন বলছি, কেন করি সেটা আপনি বলছি। যখন বলছি অ, অ যতটা সময় উচ্চারণ করছি, আ তার থেকে বেশি সময় উচ্চারণ করছি। কেমন? অর্থাৎ অ কম সময় উচ্চারণ করছি, সেজন্য অ হচ্ছে হ্রস্ব স্বর। ছোট করে উচ্চারণ করছি, কিন্তু আ যখন উচ্চারণ করছি তখন তো আর ছোট নয়, তখন একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করছি। বলছি আ, আ বলছি, অ, আ। উচ্চারণ শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এইটি কেন হ্রস্ব এবং এটি কেন দীর্ঘ। আবার এই একটি স্বর দেখুন, এর ব্যবহারটা বলি আপনাদের। ধরুন কেউ ডাকছেন, আমি কিছুটা দূরে আছি, তখন আমি তাকে বলছি যে আসছি, বা মা ডাকছেন, মা আমাকে বলছেন কোথায় গেলে। এই যে এ বা ই আমরা যখন টেনে উচ্চারণ করছি, তখন এই স্বরধ্বনির আরেকটি নাম আছে, সেটি বলছে প্লুতস্বর। কি নাম? প্লুতস্বর। যেখানে স্বরধ্বনিগুলোকে আমরা টেনে টেনে উচ্চারণ করছি। এ হতে পারে, ই হতে পারে। তাহলে বন্ধুরা, স্বরধ্বনিকে আমরা দৃষ্টিভঙ্গি অনুসারে, গঠন বৈচিত্র্য অনুসারে এবং উচ্চারণ অনুসারে আমরা
আলোচনা করলাম। আপনাদের মূল্যবান পরামর্শ উপদেশের অপেক্ষায় থাকলাম। অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনও আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে সবার আগে। এবং যারা আমার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে থাকার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।